একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান গ্রুপের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্বাগতম জানাচ্ছি রসায়ন ক্লাসে। রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ও তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। পরিবাহী কি? এ প্রশ্নের উত্তর আমাদের সকলেরই জানা, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী বা সংক্ষেপে পরিবাহী। বিদ্যুৎ চলাচল কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী দুই ধরনের হতে পারে: ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটি হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটা ভাগ করছি তড়িৎ বিশ্লেষণ কৌশলের উপর ভিত্তি করে। দুই ধরনের পরিবাহী হতে পারে: ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনের চলাচলের মাধ্যমে যে পরিবাহীতে বিদ্যুৎ চলাচল করে সেই পরিবাহীর নামই ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। আর আয়ন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে যে পরিবাহীতে, সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। বা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীকে এভাবেও সংজ্ঞায়িত করা হয় যে গলিত বা দ্রবীভূত অবস্থায় যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই দুই ধরনের পরিবাহীর পার্থক্য বা বৈশিষ্ট্যগুলো সংজ্ঞাসহ সংক্ষেপে তুলে ধরছি একটা ছকে।
এক নম্বর পয়েন্টে সংজ্ঞা তুলে ধরছি। যেসব পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয় সেগুলি হলো ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। আর এদিকে লিখছি গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এটা মূলত সংজ্ঞা লিখছি। 2 নম্বর পয়েন্টে লিখতে পারি এই 2 ধরনের পরিবাহীর মূল পার্থক্য এই 2 নম্বরে, যেখানে লিখছি যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে আয়ন চলাচলের মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হয়। এই পার্থক্যটাই এই 2 ধরনের পরিবাহীর মূল পার্থক্য। এছাড়া আরও লেখা যায় এরকম আরও কিছু পয়েন্ট সংযোজন করা যায়। 3 নম্বর পয়েন্টে লিখছি যে রাসায়নিক বিক্রিয়া ঘটে না। ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীতে যখন বিদ্যুৎ পরিবাহিত হয় তখন তো আসলে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয়। তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার সময় কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না। আর যখন দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় তখন দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। অ্যানোডে জারণ বিক্রিয়া এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এই বিক্রিয়া সংগঠনের মাধ্যমে ইলেকট্রনের আদান প্রদান হয়। এ কারণেই সেখানে বিদ্যুৎ চলাচল করে। 4 নম্বর পয়েন্টে লিখছি ওহমের সূত্র মেনে চলে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী ওহমের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এটা ফ্যারাডের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত, বিশেষ করে ফ্যারাডের প্রথম সূত্র দ্বারা।
তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ আসলে একটা বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া বা তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া মূলত অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ, এই বিক্রিয়ার নামই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার আসলে অ্যানোড এবং ক্যাথোড। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে দুটি ধাতব দণ্ড নিমজ্জিত করে তড়িৎ উৎসের সাথে সংযোগ স্থাপন করা হয় বা সার্কিট পূর্ণ করা হয়। এই ধাতব দণ্ড দুটিকেই বলে তড়িৎদ্বার। তড়িৎদ্বার অ্যানোড এবং ক্যাথোড এরকম দুটি নাম হয়। তড়িৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার হবে অ্যানোড এবং ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার হবে ক্যাথোড।
সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে বলে ব্রাইন। সেই ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ দেখাচ্ছি। তাহলে ব্রাইনের মধ্যে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে। অ্যানোডে জারণ ঘটবে কখন? যখন ক্লোরাইড আয়ন অ্যানোডে এসে ইলেকট্রন ত্যাগ করবে, করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। আবার সোডিয়াম আয়ন ক্যাথোডে এসে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এভাবে অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। এই দুটি বিক্রিয়ার নামই হলো তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণে প্রভাব সৃষ্টিকারী কিছু নিয়ামক দেখাবো। যে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার পরিবর্তন ঘটে যায়, ঘনমাত্রার প্রভাব আছে, তড়িৎদ্বারের প্রকৃতির প্রভাব আছে এবং তাপমাত্রার প্রভাব আছে। ঘনমাত্রার প্রভাবটা আমি দেখাতে চাচ্ছি। আমরা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ যেখানে ঘটালাম সেখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ ছিল। এবার সোডিয়াম ক্লোরাইডের পাতলা জলীয় দ্রবণ নিবে। সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ এবং আগে যে গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করছিলাম, এই দুটার মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে অ্যানোডের বিক্রিয়াতে। অ্যানোডের জারণ বিক্রিয়াতে এবার দেখা গেছে যে হাইড্রক্সিল আয়ন ইলেকট্রন ত্যাগ করে পানি এবং অক্সিজেনে রূপান্তরিত হয়েছে। আর যখন গাঢ় জলীয় দ্রবণ ছিল তখন অ্যানোডে ক্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছিল। সুতরাং দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন করলে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া প্রভাবিত হয় বা তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া পরিবর্তিত হয়। এ থেকে বোঝা যাচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার উপর তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ঘনমাত্রার প্রভাব আছে। লঘু জলীয় দ্রবণ বা পাতলা জলীয় দ্রবণে যখন তড়িৎ বিশ্লেষণ ঘটাচ্ছি তখন সেখানে 4টি আয়নের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থাকতেছে, ধনাত্মক আয়ন দুটি এবং ঋণাত্মক আয়নও দুটি। সোডিয়াম আয়ন এবং পানির থেকে হাইড্রোজেন আয়ন, আবার সোডিয়াম ক্লোরাইডের ক্লোরাইড আয়ন এবং পানির হাইড্রক্সিল আয়ন, দুটি ধনাত্মক আয়ন দুটি ঋণাত্মক আয়ন। তো দেখা গেছে যে ক্লোরাইড আয়ন এবং হাইড্রক্সিল আয়ন এই দুটি আয়নের মধ্যে হাইড্রক্সিল আয়নের চার্জ বিমুক্ত হওয়ার ক্ষমতা বেশি। এই জন্য হাইড্রক্সিল আয়ন আগেই চার্জ বিমুক্ত হয়ে পানি এবং অক্সিজেন উৎপন্ন করবে। আর ক্যাথোডে যেরকম বিক্রিয়া গাঢ় দ্রবণের ক্ষেত্রে ঘটছিল, পাতলা দ্রবণেরও অনুরূপ বিক্রিয়া সংঘটিত হবে।
তাপমাত্রার প্রভাব আমরা দেখলাম, এবার দেখব তড়িৎদ্বারের প্রকৃতির প্রভাব আছে কিনা। কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করার সময় দেখলাম অ্যানোডে জারণ বিক্রিয়া যখন সংঘটিত হচ্ছে তখন হাইড্রক্সিল আয়ন ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন এবং পানি উৎপন্ন করছে। যদিও দুটি ঋণাত্মক আয়ন ছিল, হাইড্রক্সিল আয়ন এবং সালফেট আয়ন। সালফেট আয়নের তুলনায় হাইড্রক্সিল আয়নের চার্জ বিমুক্ত হওয়ার ক্ষমতা বেশি হয়। হাইড্রক্সিল আয়ন আগেই চার্জ বিমুক্ত হলো। আর ক্যাথোডে কপার আয়ন ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হলো। প্ল্যাটিনাম অ্যানোড এবং প্ল্যাটিনামের ক্যাথোড ব্যবহার করছিলাম, অর্থাৎ দুটি তড়িৎদ্বারই ব্যবহার করছিলাম প্ল্যাটিনামের ধাতু দিয়ে তৈরি।
কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় আবার কপারের তড়িৎদ্বার ব্যবহার করছি, দুটোই কপার, অ্যানোডও কপার, ক্যাথোডও কপার। এইবার অ্যানোডে জারণ বিক্রিয়ার সময় দেখা গেল যে কপার ধাতু ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে পরিণত হলো, অর্থাৎ অ্যানোড নিজেই ইলেকট্রন ত্যাগ করে কপার আয়নে পরিণত হবে, আর দ্রবণস্থ কপার আয়ন ক্যাথোডের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। সুতরাং অ্যানোডের বিক্রিয়ার পরিবর্তন ঘটছে তড়িৎদ্বার পরিবর্তন করার কারণে। এ থেকে প্রতীয়মান হয় যে তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার উপর তড়িৎদ্বারের প্রকৃতির প্রভাব রয়েছে। এই ছিল তড়িৎ বিশ্লেষণ পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ার উপর আলোচনা। আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জি 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 আসি আসি আসেন।